স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 369 ফিলিস্তিনের মুক্তি, যুদ্ধবিরতি নিয়ে কাটল অচল অবস্থা, গাজা নিয়ে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো। অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় ইইউকে দুষলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সমর্থন ট্রাম্পের, প্রত্যাখ্যান করল জার্মানি। এবং না ফেরার দেশে বরেণ্য শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, কলকাতার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন, 2 বাংলার সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় আজ আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পরিকল্পনায় উঠে এসেছে উপত্যকায় শাসন পরিচালনার নতুন কাঠামো। আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে এই দেশগুলো। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না উত্তেজনা। হামাস বলছে ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ এবং ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না, ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এই মতাবস্থায় স্থানীয় সময় শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 669 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তেল আবিব। হামাস জানিয়েছে শিগগিরই গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে আলোচনা প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এই বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এই মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়ার নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠনে তহবিল গঠন ও হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। মিশরের তৈরি করা খসড়ার প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজা শাসন করা হবে। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানিতে শুরু হওয়া মিউনিক সিকিউরিটি কনফারেন্সের প্রথম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই তাগিদ দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ও ইইউ ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জার্মানির মিউনিকে 61তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ভ্যান্স বলেন যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক। ভ্যান্সের এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানান তিনি। তবে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে যুক্তরাষ্ট্র ও ইইউ সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে জানান জেলেনস্কি। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের ঘোষণায় ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে পুরো ওলটপালট হয়ে গেছে ইউক্রেনের ভাগ্য। চির ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট যেন পড়ে গেছেন গোলক ধাঁধায়। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে সন্দেহের চোখে দেখছেন ইইউ। অথচ 3 বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনকে বেশি সামরিক সহায়তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের 5% ন্যাটোতে বিনিয়োগ করে। ইউরোপের দেশগুলো করে মাত্র 2%, অথচ এই বাজেটে ইউক্রেনকে সবচেয়ে বেশি সাহায্য যুক্তরাষ্ট্রই করেছে। চন্দ্রা, নিউজ 24।
ইউরোপীয় মিত্রদের অভ্যন্তরীণ হুমকি সম্পর্কে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় ইইউ ব্যর্থ বলেও দাবি করেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য বলছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। যদিও ভ্যান্সের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের সমালোচনার পরও এবার জার্মানির মিউনিখে ৬১তম নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার সম্মেলনের মূল পর্বের প্রথম দিনে প্রথম বক্তাই ছিলেন তিনি, যেখানে জার্মানি সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে ইউরোপীয় মিত্রদের অভ্যন্তরীণ হুমকি সম্পর্কেও সতর্ক করেন তিনি। রাশিয়া বা চীন নয়, অন্য কোনো বহিরাগত শক্তিও নয়। আমি যা নিয়ে চিন্তিত তা হলো ভেতর থেকে আসা হুমকি। তাদের কিছু মৌলিক মূল্যবোধ থেকে ইউরোপের সরে আসা যে মূল্যবোধগুলি যুক্তরাষ্ট্রের সঙ্গেও অভিন্ন। অভিবাসন পরিস্থিতি যথার্থভাবে মোকাবিলা করতে ইউরোপের দেশগুলো ব্যর্থ বলেও দাবি তার। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামনে অত্যন্ত জরুরি সব চ্যালেঞ্জের মধ্যে অভিবাসন চ্যালেঞ্জের চেয়ে আর বড় কিছু নেই। তবে এটা বলতে চাই, গণতন্ত্র এই পবিত্র নীতির উপর নির্ভর করে যে জনগণের কণ্ঠই আসল ব্যাপার। সেখানে কোনো রকমের কঠোর প্রতিবন্ধকতা স্থাপনের কোনো সুযোগ নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। যদিও ভ্যান্সের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে রক্ষায় পদক্ষেপ নিচ্ছে চীন। এর মধ্যে বিশেষ প্রতিরক্ষা বাহিনী গঠনের ঘোষণাও দিয়েছে বেইজিং। যদিও তাতে উদ্বেগ কমছে না জনমনে, তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 2032 সালে পৃথিবীতে গ্রহাণু আঘাত হানার শঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ। সম্ভাবনা প্রথমে 1% থাকলেও তা বেড়ে 2% দাঁড়িয়েছে। এ অবস্থায় গ্রহাণুটির গতি এবং আকারের আরো নির্ভুলভাবে পরিমাপের জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। শুধু তাই নয়, সম্ভাব্য এ সংঘর্ষ ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে চীনও। এরই মধ্যে বিশেষ প্রতিরক্ষা বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স। হুয়াওয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রহাণু প্রভাব সতর্কতা ব্যবস্থার সিনিয়র ইঞ্জিনিয়ার ল্যারি ডোনের মতে, গ্রহাণু পৃথিবীতে আঘাত না হানার সম্ভাবনাই 98%। এ অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ তার। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসা গ্রহাণুগুলিকে পৃথিবীর কাছাকাছি গ্রহাণু বলা হয়। 1 মিটার চওড়া, 5 মিটার চওড়া, 10 মিটার চওড়া, লক্ষ লক্ষ ছোট গ্রহাণু আছে। তবে পৃথিবীতে আঘাত হানার ঘটনাও বেশ বিরল। গত বছরের 27 ডিসেম্বর প্রথমবারের মতো 2024 YR4 গ্রহাণু শনাক্ত করা হয়। এরপর একে ঝুঁকি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞানীদের তথ্য মতে এই গ্রহাণুর ব্যাস 40 থেকে 90 মিটার পর্যন্ত হতে পারে। এটি 2013 সালে রাশিয়ায় আঘাত হানা গ্রহাণুর আকারের মতো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। বাংলার গান গাই খ্যাত উপমহাদেশের বরেণ্য শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। 83 বছর বয়সে শনিবার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন তিনি। শিল্পীর মৃত্যুতে শোক ছুঁয়েছে এপার ওপার দুই বাংলায়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায়, ছিলেন আইসিইউতেও। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই গুণী শিল্পী। সেখানে অন্ত্রের অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক হয় এই প্রবীণ শিল্পীর। আক্রান্ত হন নিউমোনিয়াতেও। শেষমেশ আর পেরে ওঠেননি, পাড়ি জমালেন না ফেরার দেশে। নানান রকম এফেক্ট দেখা দেয়, তার জন্যই আলটিমেটলি সিসিউতে এতদিন ছিল। আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে, সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে
আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। 1942 সালের 25 জুন ও বিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। পরবর্তীতে পরিবারের সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গে, কিন্তু বাঙালি আনা আত্মপান্ত জড়িয়েছিল তার সঙ্গে। প্রতুল মুখোপাধ্যায়কে প্রাদ্য প্রদীপের আলোয় আনে তার গাওয়া আমি বাংলায় গান গাই এই গানটি। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পাশাপাশি ডিঙা ভাষা ও সাগরেও অত্যন্ত জনপ্রিয় অনুরাগীদের কাছে। সাগরে সাথীরে ডিঙা ভাষাও সাগরে। বহুমুখী প্রতিভার প্রতুল মুখোপাধ্যায় একাধারে ছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন তিনি। প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হজবরল, দুই কানুর উপখ্যান, আধার নামে সহ আরো বহু অ্যালবাম, যা এখনো মানুষের হৃদয়কে সমানভাবে আন্দোলিত করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত গ্লোবাল টাইমে। আবারও ডলার ইস্যুতে ব্রিক্সকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, জোটটি বিকল্প মুদ্রা চালুর চেষ্টা করলে ব্রিক্স দেশগুলোর উপর 100% শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। শুক্রবার ওভাল অফিসে এমন হুঁশিয়ারি দেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও সম্মান ক্ষুণ্ণ হবে বলেও মনে করেন এই মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিমা বলয় থেকে বের হবার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। ব্রিক্সের কোনো সাধারণ মুদ্রা না থাকলেও ইউক্রেন যুদ্ধের জেরে জোটের অন্যতম সদস্য রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় ডলারের বিকল্প মুদ্রা চালুর আলোচনা নতুন গতি পায়। এতেই নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় ফিরেই ডলার ইস্যুতে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানান, জোটটি বিকল্প মুদ্রা চালুর চেষ্টা করলে ব্রিক্স দেশগুলোর উপর 100% শুল্ক আরোপ করবেন তিনি। এরপর একাধিকবার আসে একই সতর্কবার্তা। সর্বশেষ শুক্রবার ওভাল অফিসে এমন হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্বে মার্কিন ডলারের আধিপত্য খর্ব হবে, যা কখনোই মেনে নেবে না যুক্তরাষ্ট্র। আর বিষয়টি ব্রিক্সের সদস্যরা অনুধাবন করবেন বলে মনে করেন ট্রাম্প। বর্তমানে জোটটিতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া সহ 10টি দেশ। আসমাতুলি, নিউজ 24। চিলির প্যাটাগোনিয়ায় ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। কায়াকিং করতে গিয়ে বিশাল এক তিমির পেটে ঢুকে পড়েন এক তরুণ। তাকে গিলে ফেলার পর মুহূর্তের জন্য পানির নিচে ডুব দেয় তিমিটি। আর ভাগ্যক্রমে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই তরুণকে ছেড়ে দেয় সামুদ্রিক এই দানব। দর্শক, সেই কয়েক সেকেন্ডের আতঙ্কই বর্ণনা করেছেন সেই আরোহী। কাইকিং করতে গিয়ে বিশাল তিমির পেটে ঢুকে পড়েন এক তরুণ। বেশিক্ষণ স্থায়ী হয়নি, আচমকা অন্ধকার হয়ে আসে চারপাশ, সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা। প্রথমে ভেবেছিলেন তাকে হয়তো হাঙ্গরে ধরেছে, তবে দাঁতের সংখ্যা আর আকার দেখে ভুল ভাঙে দ্রুতই। বুঝতে পারেন তিনি হাঙ্গর নয়, তিমির মুখে পড়েছেন। তিমিটি তাকে গিলে খেতে চেষ্টা করছে। এরপর শুরু হয় প্রাণপণ লড়াই। আর সেই লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসেন 24 বছর বয়সী সাহসী তরুণ এড্রিয়ান সিমানকাস। আমি ভেবেছিলাম আমাকে খেয়ে ফেলেছে এবং গিলে ফেলেছে। আমার মাথায় এটা ছিল। আমি ভয় পেয়েছিলাম যে আমার বাবারও কিছু হতে পারে, আমরা সময় মতো তীরে পৌঁছাতে পারবো না। মাত্র কয়েক মিটার দূরে অদ্ভুত মুহূর্তটির পুরোটাই ক্যামেরাবন্দি করেন তার বাবা ডেল। ভয়াবহ অভিজ্ঞতা সত্ত্বেও ডেল মনোযোগী ছিলেন ছবি তোলায় এবং তার ছেলেকে আশ্বস্ত করার পাশাপাশি নিজের উদ্বেগের সাথে লড়াই করছিলেন। যখন আমি ঘুরে দাঁড়াই তখন আমার ছেলে আদ্রিয়ানকে দেখতে পাই না, নৌকাটিও দেখতে পাই না। তাই আমি অবাক এবং চিন্তিত হয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই তিমি তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। চিলির জলরাশিতে মানুষের উপর তিমিদের সরাসরি আক্রমণ অত্যন্ত বিরল। মেকোলিয়ান প্রণালী চিলির পাতাগোনিয়ার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ, যা অ্যাডভেঞ্চারের কার্যকলাপের জন্য পরিচিত।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর, দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এটি এমন এক শহর যেখানে প্রাচীন সভ্যতা, ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ দেখা যায়। প্রতি বছর লক্ষাধিক পর্যটক এই শহর পরিদর্শনে যান। ইস্তাম্বুলের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে এসে এর ভিজুয়াল ডায়েরি জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। ইস্তাম্বুল ঘুরতে গিয়ে এর স্থাপত্যগুলো আপনাকে মুগ্ধ করবেই। তো শুরু করলাম হায়া সোফিয়া দিয়ে, যেটি ইস্তাম্বুলের সবচেয়ে প্রতীকী স্থাপত্য কীর্তি। এটি 537 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালে। প্রথমে এটি একটি গির্জা ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি একটি জাদুঘর। এর অসাধারণ গম্বুজ এবং ভেতরকার পাথুরে কারুকাজ, নির্মাণ শিল্প পর্যটকদের মুগ্ধ করে। হায়া সোফিয়ার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে এর ভেতরে প্রবেশ করেছি। তবে এখানে রয়েছে দুইটি ভাগ, মুসলিমদের মধ্যে ওই পারে একটি অংশ এবং এই পারে শুধু নারীদের একটি অংশ। এর পরপরই চোখ যায় অটোমান সাম্রাজ্যের প্রতীক সুলতান আহমেদের মসজিদের নীলাভ গম্বুজে। এই মসজিদটি তার সুন্দর নীল টাইলসের জন্য বিখ্যাত, যা এর অভ্যন্তরের নকশায় ব্যবহৃত হয়েছে। এটি সুলতান আহমেদের শাসনামলের শুরুর সময় তৈরি করা হয় এবং ইস্তাম্বুলের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। মারমারা সমুদ্রের নীল জলরাশির কিনারে বসে দেখা যায় ইউরোপ আর এশিয়া কিভাবে মিলে গেছে বিশাল জলসীমায়। এই শহরের রমরমা বাজার, গ্র্যান্ড বাজারের দিকে যাওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় বাজারগুলোর এটি একটি। এখানে প্রায় 4000 দোকান রয়েছে, যেখানে সোনা, গয়না, কার্পেট, মশলা এবং স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়। এটি পর্যটকদের জন্য কেনাকাটা এবং স্থানীয় সংস্কৃতি অনুভব করার জন্য আদর্শ জায়গা। অটোমান সাম্রাজ্যের সুলতানদের বাসস্থান টপকাপি প্রাসাদে সুলতানদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র এবং মূল্যবান রত্ন প্রদর্শিত হয়। সেখান থেকে বেরিয়ে গেলাম ঐতিহাসিক সুলতান সুলাইমান আর হুররাম সুলতানার সমাধিতে। সুলতান সুলাইমানের হুররাম, দাসী থেকে সুলতানা এবং তারপরে কবরও সুলতানের কবরের ঠিক পাশে। সামনেই দেখা যায় বসপোরাস প্রণালী, গালাটা টাওয়ার। মারমারা আর কৃষ্ণ সাগরে তখন গোধূলি লগ্ন। বাণিজ্যের জন্য জাহাজগুলো কেউ তীরে ভিড়ছে আর কেউ দূর মহাদেশে যাত্রা করছে। সুলতান সুলাইমানের কবর এখানে, আর এটা হলো হুররাম সুলতানের মাজার। এই দুইটা স্ট্রাকচার এখানে আছে। এর বাহিরে এই যে ভিউটা দেখা যায়, এখানে আছে গোল্ডেন হর্ন নদী, ছোট একটা নদী। এই নদীটা মূলত বাইজেন্টাইন, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং পরবর্তীতে অটোমান এম্পায়ারদের বিজনেস হাব ছিল এটা এখানে মূলত। মাগরিবের আজানের সাথে সন্ধ্যা নামলো ঝুপ করেই। বিদায় পর্যটনের শহর ইস্তাম্বুল। হয়তো আবারও দেখা হবে। মারুফা রহমান, নিউজ 24, ইস্তাম্বুল, তুরস্ক। দর্শক, ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।